আরে তুমি তো একটা পিচ্চি মেয়ে, তুমি বিয়ের কি বুঝবে? বিয়ের পর স্বামীর সাথে কি করতে হবে তুমি জানো? আমার ইচ্ছা তুমি কি পূরণ করতে পারবে? আর তোমার তো বিয়ের বয়স এখনো হয়নি, তবুও তুমি বিয়ে করতে পাগল হয়ে গেছো কেন? পিচ্চি মেয়েটি তখন বলল, আপনার বউয়ের চেয়ে আমি আরও বেশি পারবো। আপনার কতবড় আর আপনার কতটুকু ক্ষমতা আছে আমি তা দেখতে চাই। আমি পিচ্চি মেয়ের মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেলাম। বাচ্চা একটা মেয়ে বলে কি? মেয়েটা আরও বলল, আপনি আমাকে বিয়ে করে দেখেন আমি কি করি। আমি তখন পিচ্চি মেয়েটাকে বললাম, ঠিক আছে, আমি তাহলে বিয়ের আগে তোমার একটা পরীক্ষা নিতে চাই। যদি পাশ করো তাহলে তোমাকে আমি বিয়ে করব। মেয়েটা বলল, আপনার যে কোনো পরীক্ষায় পাশ করতে পারবো। তারপর আমি পিচ্চি মেয়েটাকে নিয়ে হোটেলে গেলাম। পিচ্চি মেয়েটাও ধারণ ক্ষমতা দেখে আমার তো বিশ্বাস হচ্ছে না। কিভাবে পারল বাচ্চা একটা মেয়ে হয়ে? বন্ধুরা, সম্পূর্ণ গল্পটা শুনলে আমি শিওর বলতে পারি তোমার পানি চলে আসবে। তাই তোমাদের পায়ে ধরে বলি, প্লিজ অন্তত আজকের গল্পটি শেষ পর্যন্ত শোন। তাহলে আর কথা না বাড়িয়ে পুরো ঘটনাটা তোমাদের বলি। 2 দিনের ছুটিতে বাসায় এসে মন খারাপ করে বসে আছি আমি। কারণ যাকে আমি মামাতো বোন হলেও নিজের বোন বলে জেনে এসেছি ছোটবেলা থেকে, সেই পিচি মামাতো বোনের সাথে আমার মা আমার বিয়ে ঠিক করেছে। আর মা বলছে বিয়ে না করলে সে নাকি মরে যাবে। আচ্ছা, আমার পরিচয়টা দেই। আমার নাম মেহেদী হাসান নীলা। বিসিএস প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার পদে সেই 418 জনের মধ্যে একজন। যেখানে সরকারি চাকরি মানে সোনার হরিণ, সেখানে বিসিএস ক্যাডার হল হীরার খনি না, এটা আমার মতামত নয়। আমি বিসিএস পাওয়ার আগেও যেমন সাধারণ ছিলাম এখনও তেমনি আছি। তবে মানুষজনের ভাবে নিজেকে অসাধারণ ভাবতে হয় খানিকটা। ভেবেছিলাম এবার মাকে মালিহার জন্য রাজি করাব, কিন্তু যখনই আমি মালিহার কথা তুললাম সাথে সাথে মায়ের চেহারা আগুনের মতো জ্বলে উঠল। আমি এবারও তাকে আমার ডিসিশন নিলাম না, কেবল তার ডিসিশনের জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। কিন্তু তারপর মা যা বলল তা তো অসম্ভব। আমার পিচ্চি মামাতো বোনকে আমি বিয়ে করব কিনা সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার মায়ের মাথা ব্যথা হলো একজন 27 বছর পার হওয়া মেয়ের সাথে আমার বিয়ের কথা ভাবতে পারাটা মায়ের কাছে অসম্ভব বলে মনে হতো। মালিহার সাথে সম্পর্কের প্রায় 6 বছর হতে চল। এই 6 বছরে মালিয়া আমার অসীম অবহেলা সঙ্গে করে আমাকে ভালোবেসেছে। আমি রাতের পর রাত তাকে বলেছি, আমি পড়া শেষ করে তোমাকে ফোন দিচ্ছি, এখন রাখ। তারপর আমি পড়তে পড়তে ঘুমিয়ে গেছি। সে তার মতো আমার ফোনের অপেক্ষায় থেকেছে। এসব তো বলছি কলেজ শেষ করার পর। এর গল্প তার আগেও এমন অনেক ঘটনা আছে যা এই মেয়েটা মুখ বুজে সয়ে গেছে। কেবল এতটুকুই বিশ্বাস রেখে দিন শেষে আমি মালিহার। সে বয়স বাড়িয়েছে শুধু আমার জন্য। তার বাবার শাসন, মায়ের রাগ আর অনেকগুলো বিয়ের সম্বন্ধ। বয়স পার হয়ে যাওয়ার দোহায় কোনো সমস্যা দেখিয়ে সে আমাকে ধরে রাখতে চায়নি, বরং সবসময় আমি যেটা পারবো না বলছি মালিহা বলছে আমি জানি তুমি পারবে। মালিহার কিছু কারণে আমি তাকে উপেক্ষা করতে পারিনি। অনেকবার তার কথা ভেবে তাকে বলেছি, তুমি বিয়ে করে নাও। মালিহার সেই এক কথা, বিয়ে করলে তোমাকে করব না তো বিয়ে করব না। এই কথাটা অনেকটা স্বস্তি দিত আমাকে। আজকাল সে আমার উপেক্ষা সহ্য করে অবহেলা মেনে নেয়। যেতে চাইলে আটকায় না, কল না ধরলেও তারপরে কল দেয় না। 6টা বছর অপেক্ষা করতে করতে মেয়েটার অপেক্ষা করার মতো কঠিন একটা রোগ হয়ে গেছে। মনে হয় আমি জানি মেয়েটা কষ্ট পায়, দিনরাত কাজ, সমাজের মানুষের কথা, বাড়ি থেকে বিয়ের চাপ, সবটা হাসি মুখে মেনে নিয়ে মেয়েটা খুব ক্লান্তি বোধ করে। মাঝে মাঝে আমাকে বলে, নিলয় কিছু কথা ছিল। আমি জানি কি কথা, তবে মায়ের আপত্তির কথা বারবার তাকে শোনাতেও ভাল লাগে না আমার। তাই প্রায় দিন তার কল রিসিভ করি না। হঠাৎ একদিন কল করে বলি, আর বলো না মালিহা, একদিন খুব ব্যস্ত ছিলাম। তারপর সে নরমভাবে বলে, আমি জানি তো বিসিএস ক্যাডার অনেক রকমের ব্যস্ততা থাকে। যাই হোক, পরের ক্লাসের জন্য বসে আছি, সময় হয়ে গেছে, রাখছি বলে ফোন কেটে দেয়। সে আর কথা বাড়ায় না। আগে ঢাকা থেকে বাড়িতে আসলে তার জন্য সময় বের করে দেখা করতাম। আজকাল সেটাও কমিয়ে দিচ্ছি। মায়ের কিছু কথার প্রভাব আমার উপরে পড়ে গেছে। 27 বছরের একটা মেয়ের জন্য বিশাল ব্যাপার। এখন আর মালিহাকে আমার ভালো লাগে না তেমন। আগে তাকে দেখার জন্য যে আমি ছটফট করতাম, সেই আমি আজকাল তাকে দেখতে চাই না কেন? নাকি টাকা ইনকাম আর ক্যারিয়ার হওয়ার পরে মানুষের চিন্তাভাবনা আচমকাই বদলে যায়? আজকাল এসব আজব চিন্তা ভাবনা মাথায় ঘুরতে থাকে সবসময়, কিন্তু সেসবকে আমি সময় দিই না। ঘাড়ে চড়ে বসার একটা সুকটান দেওয়ার তাগিদে বাসা থেকে বের হলাম। তারপর অনেক দিন পরে এক মুহূর্তের জন্য মালিয়াকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে শুরু করলাম।
আকাশ মেঘলা হয়ে আসলো, হয়তো একটু পরেই বৃষ্টি শুরু হবে। আমি স্কুলের পাশের মাঠে বসে একা একা অন্য কাউকে নিয়ে ভাবছি। স্কুল ছুটির পরে বৃষ্টিতে কত গিয়েছি আমরা, এটা আমার মনে পড়ত না। কিছু ছেলে মেয়েকে দেখেছি ভিজতে ভিজতে বাসার দিকে যেতে। একটা বেনি করা মেয়ের দিকে চোখ যেতেই তার লাজুকতা দেখে বুঝলাম পাশের ছেলেটাকে সে অনেক ভালোবাসে। কিন্তু এই মেয়েটা কি জানে প্রতিষ্ঠিত হওয়ার পরে ছেলেটাকে ছেড়ে দেবে, এটা ভেবে আমার কিছুটা মন খারাপ হয়ে গেল। তারপর মনে হলো আচ্ছা আমিও একই কাজ করেছি। অতঃপর আর সেখানে বসে থাকলাম না। ঘড়িতে সময় তখন 3টা। মালিয়াকে এখন স্কুলে গেলে পাওয়া যাবে। আমি সোজা ওর স্কুলের উদ্দেশ্যে চলে গেলাম। স্কুলেও চাকরি করে। আজ প্রায় 5 বছর। গেটের সামনে রিকশা থামতেই মালিহার সাথে আমার চোখাচোখি হলো, ইশারায় বললাম উঠে বসতে। তারপর তার দিকে চোখ ফেরাতে প্রথমবারের মতো উপলব্ধি করলাম চোখের নিচে কালো দাগগুলো, এগুলো যেন সাক্ষী তার রাতের পর রাত না ঘুমানোর। তারপর তার দিকে যতবার তাকালাম কেবল মনে হতে লাগল এই মেয়েটাকে তো এক সময় অনেক ভালোবাসতাম, এর জন্যই তো পাগলামো করতাম। তাহলে রিকশায় পাশাপাশি বসে ও আজ আমাদের এত দূরত্ব কেন? মালিয়া এখন আর আমার সাথে কথা বলা দেখা করা, ফুচকার আবদার, এসবের জন্য জেদ করে না কেন? রিকশাটা মালিহার বাড়ির সামনে থামাতে বললাম, ও কিছুই বলল না, নেমে গেল। আমি বললাম আজ সন্ধ্যায় রিকশায় ঘুরুব, নীল শাড়িটা পরে রেডি থেকে নিতে আসবে। এবার মালিহা মুচকি হেসে বলল অপেক্ষা করব। তারপর বাড়ির ভিতরে চলে গেল। আমি বাসায় এসে একটা ঘুম দিলাম, কারণ আপাতত মাথা কাজ করছে না, তাই একটা ঘুম দরকার। প্রায় 8টা বাজে। ঘুমের ভাবটা কাটতেই আবারও ফোন বাজতে লাগল। ফোন ধরে বললাম বলো, এমন কেন করণীয়? কি করলাম? তোমার আসার কথা ছিল না, শরীর ঘুমাচ্ছিলাম। 5টা আসছি বলে কেটে দিলাম। তারপর মালিহার দেওয়া খুব পছন্দের সাদা পাঞ্জাবিটা গায়ে দিলাম। ঘর থেকে বের হতেই মায়ের সামনে পড়লাম। তারপর মা বলল ফকিরের বাচ্চা, এত কাপড় চোপড় থাকতে ওই ফালতু মেয়ে দেওয়া পাঞ্জাবি তাই তোর গায়ে দেওয়া লাগবে কেন? কোথায় যাবি তুই? মা টেবিলে প্লেট রাখতে রাখতে বলল বাসায় মানুষ আসবে, তাই একটু পরে বের হয়। আমি বললাম বড় আপা আসবে নাকি? মা বলল তোর মামিরা আসবে, তোর তো ছুটি নাই, তাই আজকে রাতে বিয়ের কাজটা করে নিতে চায়। আমি অবাক হলাম, তবে কিছু বললাম না। আবার রুমে এসে কিছুক্ষণ বসে থাকলাম। তারপর মালিহাকে কল দিয়ে বললাম তোমার ছবি নিয়ে বের হও, আর তোমার ভোটার আইডিটা একটু দরকার আছে, নিয়ে এসো। মনে করে ও বিশেষ কিছু জানতে চাই না, শুধু বলল আচ্ছা। তারপর আমি এখন ওকে নিয়ে কাজী অফিসে বসে আছি। কাগজপত্র ঠিক হলেই আমরা বিয়ে করব। মালিহার চোখে মুক্তা ঝরা হাসির ঝলকানি আজ যেন একটু বেশি সুন্দর লাগছে, একদম পরিদের চেয়েও বেশি সুন্দরী। বিয়ের কাজ শেষ করে আমি মালিয়াকে নিয়ে বাড়ি ফিরলাম। দরজায় দাঁড়াতেই সবাই আমাদের দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মা ওকে দেখে যা বলা শুরু করে দিল। বড় আপা এগিয়ে এসে মালিয়াকে বাড়ির ভিতরে সোফায় নিয়ে বসাল। তারপর আবার বলল এতদিনে একটা কাজের কাজ করেছিস ভাই। মা আপার কথায় অগ্নিমূর্তির ন্যায় বিগড়ে গেল। তারপর মা আবারও মালিয়াকে বলতে লাগল। তখন আমি বলা শুরু করলাম মা, এই যে তোমার বড় মেয়ে, তার বয়স কত করে বিয়ে দিয়েছিলে? যেন 26, তাও নাকি আপা তোমার কাছে ছোটই ছিল। পাড়া প্রতিবেশী কিছু বললে তার উপরে ঝাঁপিয়ে পড়তে তুমি, অথচ আপনার কত কত গিয়ে ফিরে গেছে, মনে আছে তোমার? তবু তুমি বলতে আমার মেয়ে এখনো বুড়ি হয়নি, ওর আরও ভালো ঘরে বিয়ে দেব। তারপর একদিন আবার বিয়ে হয়ে গেল, তখনও তোমাকে বলতে শুনতাম মেয়ে তাকে আরও কিছুদিন রাখতে পারতাম। তোমার মেয়ে 25 বছর বয়সেও তোমার কাছে কি ছিল? অথচ কথাটা যখন তোমার ছেলের ঘাড়ে এসে পড়ল তখন অন্যের মেয়েটা বুঝি। আজকে যদি আমি ভালো পজিশনে না থাকতাম, ভালো টাকা বেতন না পেতাম, তখনও কি তোমার মতবাদ এমনই থাকতো? কই, আজ থেকে 5 বছর আগে যখন ওকে তোমার সাথে পরিচয় করিয়ে দিলাম তখন তো তুমি ওকে বলেছিলে এমন চাঁদ মুখ কেউ পছন্দ না করে থাকতে পারে। তাহলে আজকে সেই পছন্দের মেয়েটাকে তোমার কাছে বড়ই অসুন্দর লাগে কেন? সেই মুখে আজ বয়সের ছাপ পড়ছে বলে লাগে? কারণ আজ তোমার ছেলে প্রতিষ্ঠিত, নাকি তুমি কয়েক হাজার টাকার মুখ বেশি দেখছে বলে? বেশি কিছু চাই না, মেয়েটা আমার জন্য অনেক কষ্টের সঙ্গে হয়েছে। একজন মেয়ের বিয়ের বয়স 18 পেরোতেই হয়ে যায়, সেখানে মেয়েটা আমার এত অবহেলা, অবজ্ঞা, উপেক্ষা সয়ে থেকে গেছে। শুধু তোমার নয়, তোমার মতন অনেকের কাছেই তাকে শুনতে হয়েছে। এমনকি সেই তালিকায় তার পরিবারও রয়ে যায়। ওকে আমার জন্য মেনে নিও না, মন থেকে মেনে নাও, নয়তো এই সাংসারিক আগুনে আমরা সবাই পড়ে যাব। মেয়েটা অনেক স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছে,
মা মেনে নাও বলে পায়ে বসে গেলাম। আমার দেখা দেখি মালিহা এসে মায়ের পায়ের কাছে বসে পড়ল। মা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আমাকে বলল, মা আমাদের খাইয়ে দিতে, তারপর মাথার রুমে চলে গেল। আমরা আরও কিছুক্ষণ ওভাবে বসে থেকে নিজেদের দিকে হতবাক হয়ে তাকিয়ে রইলাম। প্রায় 4 মাস কেটে গেছে বিয়ের এখন, আর আমি মালিয়াকে অবহেলা করি না। মালিয়া আবারও আগের মতো বুক দিয়ে দিনভরের গল্প শোনায়, মা কি বলল, কি করল এসব। আমি প্রায় বলি ঢাকায় আসল সংসার করি। তার এক কথা, আমার সংসার ফেলে যাওয়া সম্ভব না। মালিহা একটু চোখের আড়াল হলেই মালিহা মা কই গেলি বলে বাড়ি মাথায় তুলে রাখে। বেলচুন পান সব কিছুতেই আমি তাহলে বলো এমন সংসার ছেড়ে কোথাও যাওয়া যায়। আমি কেবল হাসি আর মনে মনে ভাবি এই মেয়েটাকে সকালে আমি যে নিজেই ঠকে যেতাম। তার কিছুদিন পর আমার মামি বাড়িতে এসে জোরে জোরে চিল্লাতে লাগল আর বলতে লাগলো আমার মেয়ের সাথে বিয়ের কথা ছিল, আর আজ তোমার ছেলে একটা বয়স্ক মেয়েকে বিয়ে করে এনেছে। এ আমি কিছুতেই মেনে নিতে পারি না। আমার মেয়ে কি কম সুন্দর নাকি এবার লেখাপড়ায় 5 পয়েন্ট পেয়েছে? হয়তো তার বয়স কম দেখায়। বাচ্চা মেয়ে তো কি হয়েছে, এর চেয়েও কম বয়সী মেয়েরা সংসার করছে। মামির মুখে এরকম কথা শুনে আমি অবাক হয়ে গেছি। আমার মাকে বলছে, তুই আমার ভাইয়ের বউ হয়ে আমার সাথে এরকম বেইমানি করতে পারলে? মা বলল, আমি তো বেইমানি করিনি। আমার ছেলে ভালোবেসে বিয়ে করেছে, আমার ছেলের পছন্দের বাইরে তো আমি কিছু সিদ্ধান্ত নিতে পারি না। মামি বলল, তাহলে আগে কেন কথা দিয়েছিলেন? এখন তো আমার মেয়ে খাওয়া দাওয়া ছেড়ে মরতে বসেছে। মা বলল, এখন আর কি করার আছে আমার, বলতো তুই তোর মেয়েকে বোঝা। মামি বলল, আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আমি কিন্তু মা ছেলে কাউকে ছাড়ব না। মামির মুখে এরকম কথা শুনে আমি একটু চিন্তায় পড়ে গেলাম। আমি জানি এখন আমার বড় চাকরি হয়েছে, তো তাই মামি আর লোভ সামলাতে পারছে না। আমি এসব ভাবতে লাগলাম। আমার মাকে বললাম, মা তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমার ভাইয়ের পিচ্চি মেয়েকে আমি সব বুঝিয়ে বলবো। আমি আশা করছি সব ঠিক হয়ে যাবে। মা বলল, তাই জেন হয় বাবা, মেয়েটা যদি কিছু করে বসে তাহলে তো তোর উপর ঝামেলা হতে পারে। আমি বললাম, মাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, কিভাবে কি করতে হয় আমার সব জানা আছে। তারপর একদিন মামির পিচ্চি মেয়েটা হঠাৎ আমাদের বাড়িতে আসলো। আমি তাকে বললাম, আসো তুমি আমার ঘরে আসো। পিচ্চি মেয়েটাই আমার রুমে আসো। আমি ওকে বসতে বললাম, দেখলাম মেয়েটা কাছে। আমি বললাম, এই মেয়ে তুমি কাঁদছো কেন? মেয়েটা বলল, আমি আপনাকে ভালোবাসি তাই। আমি বললাম, তোমার কি ভালোবাসার বয়স হয়েছে? আর তোমার বিয়ের বয়স হয়নি, এখনই বিয়ের জন্য এত পাগল হয়েছ কেন? পিচ্চি মেয়েটা বলল, আপনার স্ত্রীর চাইতে আমি আপনাকে বেশি সময় দিতে পারবো। আমার বয়স কম হলেও বিয়ের সকল কার্যক্রম চালিয়ে যেতে পারবো। আমি তো এই পিচ্চি মেয়ের কথা শুনে অবাক হয়ে গেলাম। বাচ্চা একটা মেয়ে বলে কি? তার মাথায় মা আমি কি ভূত চাপিয়ে দিচ্ছে নাকি? আমি তখন পিচ্চি মেয়েটাকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি কিছুদিন অপেক্ষা করো, আমি তোমায় বিয়ে করব, তুমি হবে আমার দ্বিতীয় স্ত্রী। এতে কি তোমার আপত্তি আছে? ছোট্ট মেয়েটি বলল, আমি শুধু আপনাকে চাই। বিয়ের 1 মাস পর আমায় বিদায় দিয়ে দিলেন, তাবু আমাকে বিয়ে করুন, নইলে আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। পিচ্চি মেয়ে এসব কি বলে 1 মাস পর চলে যাবে? তাও তাকে বিয়ে করতে হবে? আমি তো কিছুই বুঝতেছি না। মেয়েটির মাথায় কি সমস্যা আছে নাকি? আমি মেয়েটাকে বললাম, তোমার 1 মাস হলেও চলবে, আর তুমি কিন্তু ছোট, তুমি আমার সকল চাওয়া ইচ্ছা পূরণ করতে পারবে নাকি? বিচি মেয়েটা বলল, একবার আপনার দায়িত্ব দিয়ে দেখেন আমি পারি কিনা। মেয়েটির প্রত্যেকটা কথা আমার কাছে অদ্ভুত বলে মনে হচ্ছে। ছোট্ট মেয়ের মুখে এসব কথা মানায়? আমি বললাম, ঠিক আছে, আমি তোমাকে পরীক্ষা করতে চাই। মেয়েটা বলল, কি পরীক্ষা করবেন? আমি বললাম, আমি যে তোমাকে বিয়ে করব সেটা আপাতত আমার স্ত্রীকে জানানো যাবে না। বিয়ে হয়ে গেলে পরে জানলে কোনো সমস্যা নেই, কিন্তু আগে যদি তুমি আমার পরীক্ষায় পাশ করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো। মেয়েটি বলল, কি পরীক্ষা? আপনি যে পরীক্ষা দেবেন সেই পরীক্ষায় পাশ করতে পারবো। আমি বললাম, তাহলে তুমি আমার সাথে একদিন দূরে এক হোটেলে যেতে হবে। সে বলল, আপনি যেখানে যেতে বলবেন সেখানেই যাব। আমি বললাম, তাহলে তোমায় নিয়ে মহেশখালী যাব ঘুরতে। সে খুব খুশি হয়ে বলল, ঠিক আছে। আমি পরের দিন তাকে মহেশখালী ঘুরতে নিয়ে গেলাম। তারপর রাত হলো, আমরা একটা হোটেলে উঠলাম। তারপর আমি বললাম, আজ রাতে তোমার পরীক্ষাটা নিবে। তার আগে একটা কথা বলি, তুমি আমায় সত্য করে বলো তো, তুমি কি কাউকে ভালোবাসো? বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই, আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সে বলল, বাসি তো আপনাকে।
আমি বললাম, এটা মিথ্যা। তুমি অন্য একটা ছেলেকে ভালোবাসে, তাই না? সে বলল, না, আমি আপনাকে ছাড়া কাউকে ভালোবাসি না। তারপর যে ছেলেটি তাকে পাগলের মতো ভালোবাসত, সেই ছেলেটিকে আমি ডাক দিলাম। পঙ্কজ, তুমি আসো তো। পঙ্কজ, তুমি সব খুলে বলো। পঙ্কজ বলল, স্যার, আপনার মামাতো বোন আগে আমাকে পাগলের মতো ভালোবাসত, কিন্তু আপনার যখন বড় চাকরি হয়ে গেছে তখন আপনার মা আমি তাকে আপনার কাছে বিয়ে দিতে চায়। আপনার মামি বলল, দরকার হয় একদিনের জন্য ওকে বিয়ে করো, কারণ তার সম্পত্তির ভাগ আমি চাই। আপনার মা আমি একজন লোভী মানুষ। আমি তখন পিচ্চি মেয়েটাকে বললাম, এসব কি বলছে ছেলেটি? পিচ্চি মেয়েটি বলল, আমার কোনো দোষ নাই, সকল দোষ আমার মায়ের, কারণ আমি মায়ের পরামর্শে আমি আপনার সাথে বিয়ের নাটক করতে বাধ্য হয়েছি। আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি ছোট্ট মেয়েটাকে বললাম, আমি তোমায় মাফ করতে পারি, তবে আমি তোমাকে 2 বিঘা জমি তোমার নামে বিক্রি করে দিলাম, আর সেই টাকাটা দিয়ে তোমরা দুজন বিয়ে করে সুখে থাকো। আমি বুঝি ভালোবাসার কি মর্ম। ছোট্ট মেয়েটি বলল, আপনি আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।